যতক্ষণ তুমি কৃষকের পাশে আছো, যতক্ষণ তুমি শ্রমিকের পাশে আছো, আমি আছি তোমার পাশেই। যতক্ষণ তুমি মানুষের শ্রমে শ্রদ্ধাশীল, যতক্ষণ তুমি পাহাড়ি নদীর মতো খরস্রোতা, যতক্ষণ তুমি পলিমৃত্তিকার মতো শস্যময়, ততক্ষণ আমিও তোমার। এই যে কৃষক বৃষ্টি জলে ভিজে করছে রচনা সবুজ শস্যের এক শিল্পময় মাঠ, এই যে কৃষক বধূ তার নিপুণ আঙুলে ক্ষিপ্র দ্রুততায় ভেজা পাট থেকে পৃথক করছে আঁশ, এই যে রাখাল শিশু খর রৌদ্রে আলে বসে সাজাচ্ছে তামাক আর বারবার নিভে যাচ্ছে তার খড়ে বোনা বেনির আগুন। তুমি সেই জীবন শিল্পের কথা লেখো, তুমি সেই বৃষ্টি ভেজা কৃষকের বেদনার কথা বলো, তুমি সেই রাখালের খড়ের বেনিতে বিদ্রোহের অগ্নি জেলে দাও। আমি তোমার বিজয় গাথা করব রচনা প্রতিদিন। বিখ্যাত কবি নির্মলেন্দু গুণের প্রলেতারিয়েত কবিতার কিয়দংশ পড়ছিলাম, কারণ আজ মে দিবস। কৃষক, শ্রমিক, যত শ্রমজীবী মানুষ আছে, আজকের দিবস শুধুমাত্র তাদের জন্য উৎসর্গীকৃত। শুভ সকাল, আমন্ত্রণ জানাই সকাল 24-এ। আজ বৃহস্পতিবার, 18 বৈশাখ 1432 বঙ্গাব্দ, 1 মে 2025 খ্রিস্টাব্দ। অনুষ্ঠান সঞ্চালনা করছে তাসনুভা মোহনা। মহান মে দিবস আজ বিশ্বব্যাপী শ্রমজীবী মানুষের আন্দোলন সংগ্রামের স্বীকৃতির দিন। 1886 সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে হে মার্কেটের শ্রমিকরা 8 ঘন্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন। মে দিবসে শ্রমিক সংগঠনগুলোর দিনভর নানা কর্মসূচি রয়েছে। আজ এই বছর মে দিবসের প্রতিপাদ্য শ্রমিক মালিক এক হয়ে গড়ব এদেশ নতুন করে। মহান মে দিবসের কথা বলছিলাম। গ্রীষ্মের খরতাপ কিংবা ঝড় বৃষ্টি উপেক্ষা করে জীবিকার টানে যারা ছুটছেন, তাদেরই নেই শ্রমিকের আনুষ্ঠানিক স্বীকৃতি। নির্ধারিত হয়নি ন্যূনতম মজুরি কিংবা সময়, যার কারণে মালিক শ্রমিক দ্বন্দ্ব হয়ে উঠেছে নিত্যদিনের ঘটনা। বিশ্লেষকরা বলছেন, আইন সংশোধন হলেও এখন তা শ্রমিক বঞ্চনায় হ্রাস টানতে পারেনি। ব্রিটেনের লিভারপুলে জুতা পালিশের কাজ করা এক শ্রমিকের বিলাসী জীবনের গল্প ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। যিনি বাস করেন অভিজাত এলাকায়, মেয়েকে পড়াচ্ছেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে, এমনকি সারা বছর কাজও করেন না, নিয়মিত বেড়াতে যান দেশের বাইরে। উন্নত বিশ্বে বাসাবাড়ির কাজ, দিনমজুর, ইলেকট্রিক কিংবা পানির লাইন মেরামতের সাথে যারা জড়িত, তাদের সবার জন্যই আছে নির্ধারিত আইন। রয়েছে ওভারটাইম। নিয়মকানুনের ব্যত্যয় হলে থাকছে ন্যায় বিচার পাওয়ার সুযোগ। আমেরিকার সবার জন্য একই আইন। এটা হচ্ছে সরকারি বলেন, বেসরকারি বলেন, আধা সরকারি বলেন এবং প্রাইভেট সেক্টর, যারা এমনকি গ্রসারি স্টোরে যারা কাজ করে, তাদের জন্য এই আইন ন্যূনতম মজুরি প্রযোজ্য এবং তাদের যদি কোনো মজুরির ভায়োলেশন হয়, তারা কিন্তু লেবার কোর্টে যেতে পারে। তবে ভিন্ন ছবি বাংলাদেশে। এখানে শ্রমিকের ন্যায্য অধিকার যেন অন্য পৃথিবীর গল্প। দাবি আছে, সবাই তো চায় যে চাকরি বাদা করিয়ে মা বোন নিয়ে খাওয়া দাওয়া করি, ছেলে মেয়ে নিয়ে। হেলে তো এই চাকরি বাদা পাইলে তো আর ইডের কাজ করতাম না। কম বেশি অনেক ফেডারেশন আছে আমাদের শ্রমিকদের, কোনো যারা আমরা নিম্ন শ্রেণীর কাজ করি, যেমন অটো চালাই, রিক্সা চালাই, খেতে কামারে কাজ করি, ইট ভাঙে, এদের কোনো ফেডারেশন নেই। আর এদের কোনো ক্ষয়ক্ষতি হলে কেউ কেয়ারও নেয় না। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাবে দেশের প্রায় 85% শ্রমশক্তি নিয়োজিত অপ্রাতিষ্ঠানিক খাতে। মোট 142টি খাত ও উপখাতের 100টিতেই শ্রমিকদের জন্য নেই কোনো ন্যূনতম মজুরি। সরকারি নিয়ন্ত্রণ না থাকায় মালিকরাও কারখানা চালান নিজ মর্জি মতো। ফলে মালিক শ্রমিক দ্বন্দ্ব এদেশে নিত্য নৈমিত্তিক ঘটনা। মালিক পক্ষ যখন জোটবদ্ধ হয়ে সরকারের সাথে আলোচনায় লিপ্ত হয়, তখন সে তার স্বার্থটা কিন্তু 16 আনা আদায় করে নেওয়ার চেষ্টা করে, আর পাশাপাশি শ্রমিকদের স্বার্থের ব্যাপার তার কিন্তু অবহেলা থাকে। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশে শ্রম আইন সংশোধন হলেও শ্রমিক বঞ্চনার হ্রাস টানতে পারেনি তা এখনও। কেননা এটি মানা হয় খুব কম ক্ষেত্রেই। বিচারের দাবিতে আদালতের বারান্দাতেই কাটে শ্রমিকের জীবন। মিলা খন্দকার, চ্যানেল 24, ঢাকা।
মে দিবসের কার্যক্রম সম্পর্কে জানাচ্ছিলাম। মে দিবসের কর্মসূচি নিয়ে আরও জানবো। চলুন চলে যায় নারায়ণগঞ্জ, সেখান থেকে যুক্ত করছে সহকর্মী আহসান সাদিককে। আহসান, শুভ সকাল আপনাকে। নারায়ণগঞ্জের যেসব শ্রমিকরা রয়েছে তাদের কর্মসূচি কি মে দিবসকে কেন্দ্র করে, এবং কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি একই সঙ্গে আপনার মাধ্যমে জানতে চাই শ্রমিকরা কি ভাবছেন এবং মালিকরা কি ভাবছেন। শুভ সকাল। আজকে মহান মে দিবস, এই এবং সেই সাথে জাতীয় শ্রমিকদের সেফটি এবং নিরাপত্তা দিবসের। তো আপনাকে যদি নারায়ণগঞ্জের অবস্থা জানাই, তাহলে কিছুক্ষণ পর থেকে 8:30 থেকে ট্রেড ইউনিয়ন সংহতি যে সকল দল রয়েছে তাদের কিন্তু আসলে বিভিন্ন কর্মসূচি রয়েছে, এবং সেই সাথে জেলা প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু কর্মসূচি রয়েছে, এবং সকাল 8:30 থেকে কিন্তু এই সকল কর্মসূচি নারায়ণগঞ্জের জেলার বিভিন্ন স্থানে কিন্তু এগুলি শুরু হবে বলে আমরা জানতে পেরেছি। তো আপনাকে যদি জানাই যে আপনি জানেন যে নারায়ণগঞ্জ একটি শ্রমিকাঞ্চল, এবং এখানে কিন্তু ব্যাপক পোশাক কারখানা রয়েছে, সেই সাথে কলকারখানা রয়েছে, এবং এখানে কিন্তু শ্রমিকদের যে বিষয় সেগুলি কিন্তু সারা বছরই কিন্তু একটা তৎপরতা আমরা সবসময় দেখতে পারি। তো শ্রমিকদের কিন্তু আসলে মূলত যে জিনিসটা আমরা তাদেরকে জানতে চেয়েছিলাম, আসলে তারা এইবার তাদের যে সকল দাবি মূলত সেগুলিতে হচ্ছে যে তাদের ন্যূনতম মজুরির বৃদ্ধি করা, তারপরে সেই সাথে তাদের যে সকল শিল্প কারখানা তাদের কর্মসংস্থান রয়েছে সেই সব স্থানে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা, সেই সাথে সারা বছর তাদের নিরাপত্তার বিষয়টি তারা আসলে কিন্তু মূলত দাবি জানাচ্ছেন। আর শ্রমিক যে সকল নেতৃবৃন্দ রয়েছেন তারা আসলে মূলত যে শ্রমিক এবং মালিক তাদের সাথে যে সম্পর্ক, সেই সম্পর্কের কিন্তু দৃঢ়তা এবং সম্পর্কের যে জোরালো যে সকল ব্যাপার রয়েছে সেগুলিকে আসলে তারা সেই দাবি জানিয়েছে। তো কিছুক্ষণ পরেই কিন্তু আর নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে আজকে শ্রমিক দিবস, এই মহান মে দিবস সেই সকল কর্মসূচি কিন্তু শুরু হবে, এবং হয়তোবা পরবর্তীতে এগুলি শুরু হলে আপনাকে সেগুলোর সর্বশেষ তথ্যটি জানাতে পারবো। তো এই হচ্ছে নারায়ণগঞ্জ থেকে সর্বশেষ। আহসান, অসংখ্য ধন্যবাদ সাথে যুক্ত হবার জন্য। মে দিবসের সমাবেশ এবং লাল পতাকা মিছিল, এই ব্যানারে আমরা দেখছিলাম আহসান সাদিক নারায়ণগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছিলেন, জানাচ্ছিলেন মে দিবস সম্পর্কে নারায়ণগঞ্জের কার্যক্রম। এবং আমরা সবাই জানি যে যেহেতু নারায়ণগঞ্জ বাংলাদেশের শিল্পনগরী এবং বেশিরভাগ গার্মেন্টস থেকে শুরু করে বিভিন্ন শিল্প কারখানা নারায়ণগঞ্জকে কেন্দ্র করে গড়ে উঠেছে, তাই সেখানকার শ্রমিকদের ন্যায্য মূল্য নির্ধারিত হোক, এটাই আমাদের প্রত্যাশা। আজ মহান মে দিবস, নানা আয়োজনে দিনটি পালিত হলেও একমাত্র চা শ্রমিকদের জন্যই নেই মে দিবসের ইতিহাস এবং তাৎপর্য। নিত্যপণ্যের বাজার দরের আলোকে বাড়েনি মজুরি, তাই দিনে 178 টাকা বেতন টানতে হয় জীবনের খানি। একটি কুড়ি দুটি পাতা, জীবিকার সাথে ঘোরে জীবনের চাকা। কিন্তু রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে দিন শেষে সেই জীবনের মূল্য মাত্র 178 টাকা। গল্পটা চা শ্রমিকদের। সামান্য এই অর্থে জীবিকা কি জীবন চালানোই দায় হয়ে যায়। এরপর বর্তমান সময়ে সংসারের চাকা সচল রাখাও কষ্টকর। এবার পাতা একবারে কম হচ্ছে। প্রথমে একটু পেয়েছিলাম আর কি পাতা, এখন তো পাতা নাই পোকা খাওয়াতে। আমরা কিভাবে চলমু, কিভাবে খাইমু, আমরা জিনিসপত্র দাম। অথচ এই মানুষগুলোর অধিকারের গল্প শোনা যায় মে মাসে। অনেকে অনেক অধিকার বাস্তবায়নের বুলি ছোড়েন, কিন্তু বাস্তবতায় ভিন্ন। সারা সপ্তাহ আমরা কাজ করি আর টাকা একটু কম, 1000-এর মতন টাকা পাই, 800 টাকা পাই। আমাদের পরিবার 7 জনের, তো আমাদের খাওয়ার জন্য অনেক কষ্ট হয়। ওয়াদা করা হয় যে এই শ্রমিকদের দাবি দাওয়া পূরণ করা হবে, শ্রমিকদের অধিকার দেওয়া হবে, কিন্তু কই, আমরা তো সেই ছোটবেলা থেকেই শুনে আসছি অধিকার বলতে আমরা আর কি অধিকার পেলাম। যদিও চা শ্রমিকদের দাবির প্রেক্ষিতে কয়েক ধাপে মজুরি বেড়েছে, সাথে পাল্লা দিয়ে কয়েক গুণ বেড়েছে নিত্যপণ্যের দরও। তাদের ভাগ্যটা তাই ঘুরপাক খাচ্ছে বঞ্চনার বৃত্তে। এই মুহূর্তে আমরা হয়তো সপ্তাহে 2-1 দিন বাড়ি তুলতে পারছি, তাও অল্প মানে খুব কম সংখ্যক পাচ্ছি। আমাদের যেমন ফিনল্যান্ডের 8টা ফ্যাক্টরির মধ্যে মাত্র একটা ফ্যাক্টরি চালু। যদিও বিভাগীয় শ্রম দপ্তরের উপপরিচালক জানান, মালিক শ্রমিকদের নিয়ে চা শিল্প অগ্রসর করার কাজ চলমান। চা শ্রমিকের একটি বৃহৎ অংশ নারী শ্রমিক রয়েছে, এখানে নারী শ্রমিকদের অধিকার ভোগ করছে এবং
সরকার, মালিক, শ্রমিক, নেতৃবৃন্দ সকলে মিলিয়ে এই শিল্পটাকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করছে। তথ্য বলছে বাংলাদেশে 169টি চা বাগানে কাজ করে প্রায় 7.5 লাখ মানুষ। এর মধ্যে মৌলভীবাজারে রয়েছে 92টি চা বাগান। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। মুগুর উঠছে, মুগুরে নামছে, ভাঙছে মাটির ঢেলা। আকাশে মেঘের সাথে সূর্যের জমেছে মধুর খেলা। ভাঙতে ভাঙতে বিজন মাঠের কুয়াশা গিয়েছে কেটে। কখনো শুকনো মাটির তৃষ্ণা শিশির খেয়েছে জেটে। অতটা খেয়াল রাখেনি কৃষক, মগ্ন ছিল সে কাজে। হঠাৎ পুলক পবন হৃদয় পুষ্পিত হলো লাজে। ফিরিয়া দেখিল বধূটি তাহার পিছনে আলের পরে। সে আসে যেন ফুটে আছে ফুল গোপনে চুপটি করে। নিচ্ছি সকাল 24 থেকে এবার একটি বিরতি, ফিরে এসে থাকছে আরও আয়োজন মে দিবসকে কেন্দ্র করে। আমন্ত্রণ আরও একবার সকাল 24-এ, সাথে আছি তাসনুফা মোহনা। চলুন এবারে দেখে নেওয়া যাক গেল 24 ঘন্টার আবহাওয়ার তথ্য, সেই সঙ্গে জানিয়ে দিচ্ছি আজ সারাদিনের আবহাওয়ার পূর্বাভাস। এবারে দেখে নেব গেল 24 ঘন্টার আবহাওয়ার তথ্য এবং আজকের আপডেটটি। ঢাকাতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24 ডিগ্রি সেলসিয়াস। উত্তরের জেলা রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 22 ডিগ্রি সেলসিয়াস। উত্তরের আরেক জেলা রংপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 32.3 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 21.5 ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহের সর্বোচ্চ তাপমাত্রা 33.2 এবং সর্বনিম্ন তাপমাত্রা 23 ডিগ্রি সেলসিয়াস। চাঁপাইনগরের সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 21.5 ডিগ্রি সেলসিয়াস। বন্দরনগরী চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চট্টগ্রামে 25.3 ডিগ্রি সেলসিয়াস। খুলনাতে 30.6 ডিগ্রি সেলসিয়াস ছিল সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23.5 ডিগ্রি সেলসিয়াস। বরিশালে 30.2 ডিগ্রি সেলসিয়াস ছিল সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 22.6 ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ঈশ্বরদীতে 19.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বাঘাবাড়িতে 35 ডিগ্রি সেলসিয়াস। আজ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গাতে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো ও বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে। সেই সাথে বিক্ষিপ্তভাবে দেশের কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। এই ছিল আবহাওয়া বার্তা। এবারে ভিন্ন প্রসঙ্গ। আমরা সবাই জানি আমাদের জাতীয় মাছ ইলিশ, কিন্তু ইলিশকে নিয়ে বরাবরই আমাদের মধ্যে একটা আড়ম্বর সবসময় বিরাজ করে। 2 মাসের নিষেধাজ্ঞা শেষে শুরু হয়েছে ইলিশ ধরা। চলুন এই সম্পর্কে আরও জানাতে চাঁদপুর থেকে যোগ দিচ্ছেন আলিমরান শোভন। শুভ সকাল আপনাকে। ইলিশের নিষেধাজ্ঞা অতঃপর শেষ হলো এবং ইলিশ ধরা কার্যক্রম শুরু হলো, সেই প্রসঙ্গে বিস্তারিত জানতে চাই। দীর্ঘ 2 মাসের নিষেধাজ্ঞা শেষে আজ মধ্যরাত থেকে চাঁদপুরের পদ্মা মেঘনা নদীতে ইলিশ শিকারে নেমেছে জেলেরা। আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি, ইলিশ অবশ্রম কর্মসূচির আওতায় চাঁদপুরের পদ্মা মেঘনা নদীর 70 কিলোমিটার এলাকায় মার্চ এপ্রিল এই 2 মাস এই ইলিশ সকল ধরনের মাছ ধরা নিষিদ্ধ ছিল। তো দীর্ঘদিন পর তারা নদীতে নামতে পেরে জেলেরা বেশ আনন্দিত। তাদের পরিবারের মাঝে এক ধরনের আনন্দ এবং উৎসব হয়েছে। জেলেরা জানিয়েছেন এই দীর্ঘ 2 মাস তারা মাছ ধরতে না পেরে পরিবার পরিজন নিয়ে বেশ কষ্টে তাদের দিন কাটাতে হয়। বিশেষ করে এই সময় সরকারিভাবে শুধুমাত্র তাদেরকে 40 কেজি করে খাদ্য সহায়তা হিসেবে চাল দেওয়া হয়, এছাড়া আর অন্য কিছু তারা সরকারিভাবে আর কোনো সহযোগিতা তারা পাননি। জেলেরা বলছেন যে আগামীতে যদি নিষেধাজ্ঞার সময় যদি সহযোগিতা বাড়ানো হয় তাহলে তাদের পরিবার পরিজন নিয়ে
তাদের জীবন ধারণ করতে বেশ সুবিধা হবে। আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি, 2 মাসের নিষেধাজ্ঞাকালীন সময়ে চাঁদপুর মৎস্য বিভাগ, জেলা প্রশাসন, কোস্টগার্ড, নৌ পুলিশ যৌথভাবে তারা নদীতে ব্যাপক অভিযান চালায়। এই সময়টিতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের অপরাধে চাঁদপুরের প্রায় 397 জেলের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ব্যবস্থা নেয়। এর মধ্যে 5 জন জেলেকে ভ্রাম্যমাণ আদালতে তাদেরকে সাজা দেওয়া হয়। এছাড়া 124 জন জেলের বিরুদ্ধে জরিমানা নেওয়া হয় এবং অন্যান্য জেলেদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়। জেলা মৎস্য অফিস জানিয়েছে এই নিষেধাজ্ঞাকালীন সময়ে ইলিশ সহ অন্যান্য প্রায় 10 মেট্রিক টন তারা মাছ জব্দ করেন। এছাড়া 123টি জেলে নৌকা জব্দ করা হয়। 12 লাখ মিটার তারা কারেন্ট জাল সহ অন্যান্য জাল জব্দ করেন। জেলা মৎস্য অফিস জানিয়েছে এবারের অভিযান বিগত সময়ের তুলনায় সফল হয়েছে এবং আগামীতে এই ইলিশের উৎপাদন বেশি বৃদ্ধি পায় বলে তারা বেশ আশাবাদী। তো এই ছিল চাঁদপুর থেকে ইলিশ নিয়ে সর্বশেষ খবর। শোভন, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। চাঁদপুর থেকে আমাদের সহকর্মী শোভন ছিলেন এবং ইলিশের নিষেধাজ্ঞা শেষে আবারও ইলিশ ধরা শুরু হয়েছে, কৃষকের মুখে হাসি, সেই বিষয়ে জানাচ্ছিলাম আপনাদের। এবারে ভিন্ন প্রসঙ্গ, আবাসিক এবং বাণিজ্যিক গ্যাসের সংযোগ সহ 5 দফা দাবিতে আন্দোলনে নেমেছে ভোলাবাসীরা, সেই প্রসঙ্গে আপনাদেরকে জানাবো। আর ভোলাবাসীরা যে আন্দোলনে নেমেছে সেই 5 দফা আন্দোলন কি, তাদের কি দাবি দেওয়া, তারা কি ভাবছে, সেই প্রসঙ্গে আপনাদেরকে জানাবো। এবারে ভোলা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী, চলুন চলে যাচ্ছি তার কাছে। দর্শক, আমরা একটু অপেক্ষা করছি, যুক্ত হবার চেষ্টা করছি তার সঙ্গে, দেখি তিনি আমাদের সঙ্গে চ্যানেল 24 এর সঙ্গে যুক্ত হতে পেরেছেন কিনা। আমরা ভোলা প্রসঙ্গে পরে কথা বলছি, চলুন জন্মদিন প্রসঙ্গে জেনে আসা যাক। শুভ জন্মদিন আজ যাদের জন্মদিন, এবং পৃথিবী বিখ্যাত কারা কারা আছেন, কি কি কীর্তির জন্য তারা কীর্তিমান হয়ে আছেন, তাদের কার কার আজকের দিনে জন্মদিন সে প্রসঙ্গে জানাবো। 1898 সালের এই দিনে জন্মগ্রহণ করেন 21 পদকপ্রাপ্ত কথাসাহিত্যিক, সৈনিক এবং ইতিহাসবিদ মাহবুবুল আলম। তার রচিত আত্মজীবনীমূলক উপন্যাস মোমেনের জবানবন্দি সংবর্ধিত একটি রচনা, যা উর্দু ও ইংরেজিতে অনুদিত হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও পেশোয়ার বিশ্ববিদ্যালয়ে পাঠ্য তালিকায় অন্তর্ভুক্ত হয়েছিল। 1916 সালের আজকের এই দিনটিতে জন্মগ্রহণ করেন কানাডীয় অভিনেতা গোয়াইলিন স্যামুয়েল নিউটন গ্লেনফোর্ড। তার কর্মজীবনের ব্যাপ্তি 50 বছরের অধিক। তিনি হলিউডের স্বর্ণযুগের অন্যতম তারকা ছিলেন। পকেটফুল অফ মিরাকলস চলচ্চিত্রে অভিনয় করে সেরা সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক চলচ্চিত্র অভিনেতা বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেন তিনি। 1925 সালের এই দিনে জন্মগ্রহণ করেন দার্শনিক, শিক্ষাবিদ ও সাহিত্যিক, প্রবন্ধকার সর্দার ফজলুল করিম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক। 1946 সাল থেকে 1948 সাল পর্যন্ত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দর্শন শাস্ত্রে শিক্ষক হিসেবে নিয়োজিত ছিলেন। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলো হল 40-এর দশকে ঢাকা, রুমির আম্মা, নানা কথা, নানা কথার পরের কথা, নুহের কিস্তি এবং অন্যান্য প্রবন্ধ। 1954 সালের এই দিনে জন্মগ্রহণ করেন কম্পিউটার বিজ্ঞানী, শিক্ষক, কলামিস্ট এবং লেখক মোহাম্মদ কায়কোবাদ। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগে শিক্ষকতা করেছেন। বাংলাদেশে গণিত অলিম্পিয়াড শুরু করার পেছনে তার উল্লেখযোগ্য অবদান রয়েছে। 1986 সালের এই দিনটিতে জন্মগ্রহণ করেন ক্রিকেটার শাহরিয়ার নাফিস আহমেদ। বাংলাদেশ দলের উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে 2005 সালে তার অভিষেক ঘটে। নাফিস বাংলাদেশ দলের হয়ে সর্বোচ্চ 4টি একদিনের আন্তর্জাতিক শতক করেন, যা এখনও বজায় রয়েছে। তার প্রথম টেস্ট শতক অস্ট্রেলিয়ার বিপক্ষে ফতুল্লায়, যা বাংলাদেশের টেস্ট ক্রিকেট ইতিহাসে অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। মে দিবস প্রসঙ্গে কথা বলছিলাম এবং মে দিবস দিয়েই শুরু করেছিলাম আজকের সকাল 24 এবং ছিলাম ভোলার প্রসঙ্গেও। চলুন আবারও সেখানে চলে যাই। বলছিলাম আবাসিক এবং বাণিজ্যিক গ্যাসের সংযোগ সহ 5 দফা দাবিতে আন্দোলনে নেমেছে ভোলাবাসী। সে সম্পর্কে বিস্তারিত জানাবো ভোলা থেকে। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আদিল হোসেন তপু। তারা কি দাবি করছেন, তাদের দাবি দেওয়া কি, সেই প্রসঙ্গে আপনার কাছ থেকে জানবো। তাসনুবা, শুভ সকাল। অপার সম্ভাবনা হয় জেলা, দ্বীপ জেলা ভোলা। এই জেলায় একদিকে রয়েছে মেঘনা, তেঁতুলিয়া, অন্যদিকে বঙ্গোপসাগর। এই সম্ভাবনাময় এই জেলায়
ইলিশ সমৃদ্ধ জেলা, সঙ্গে পর্যটন রয়েছে, কৃষির ক্ষেত্রে একরকম স্বনির্ভরতা। নতুন করে যুক্ত হয়েছে ভোলার গ্যাস। এই গ্যাসকে কেন্দ্র করে এই আশার আলো দেখছে দ্বীপবাসী। কিন্তু এই গ্যাস সংযোগ, এখানে গ্যাস পাওয়ার পর থেকেও কিন্তু প্রায় 3 দশক পেরিয়ে গেলেও কিন্তু ভোলার মানুষের কিন্তু গ্যাস কেন্দ্রিক কোনো ধরনের সুফলতা তারা পায়নি। এখানে যেরকম ইন্ডাস্ট্রি গড়ে ওঠেনি, মানুষের বাসাবাড়িতে সংযোগ দেওয়া হয়নি, পাশাপাশি এই গ্যাস কেন্দ্রিক যে এই অঞ্চলের উন্নয়নও কিন্তু কোন ধরনের উন্নয়ন হয়নি। বিভিন্ন সরকার আসছে গেছে, কিন্তু এইখানকার যেই মানুষের যে চাহিদা, তাদের যে প্রয়োজনীয় যে বিষয়গুলো, এখানকার অর্থনৈতিক উন্নয়ন, সেই মুক্তি কিন্তু তারা পায়নি। তার জন্যই ভোলার সর্বস্তরের জনগণের পক্ষে ভোলার ছাত্র সমাজ তারা গত 3 দিন ধরে ভোলার বাংলা স্কুল মাঠের ভাসানী মঞ্চে তারা অবস্থান কর্মসূচি পালন করেছে এবং এর আগেও কিন্তু তারা ঢাকাতে বড় একটি প্রোগ্রাম করেছেন এবং ভোলাতে বিভিন্ন ধরনের ভোলার মানুষদেরকে নিয়ে তারা কিন্তু সভা সেমিনার করেছেন এবং সেসব সেমিনার থেকে তারা একটাই দাবি করেছেন যে ভোলার গ্যাসকে কাজে লাগিয়ে যেন এই অঞ্চলের অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হয়, পাশাপাশি বাসাবাড়িতে গ্যাস সংযোগ দেওয়া হয়, মেডিকেল কলেজ করা হয়, ভোলা বরিশাল সেতু, এরকম 5টি দাবি নিয়ে কিন্তু তারা এই আন্দোলনটি তারা গত 20 তারিখ থেকে করে আসেন। কিন্তু আমরা কিন্তু সেটির এখন পর্যন্ত কোনো ফলাফল দেখতে পাইনি দেখি কিন্তু ছাত্র সমাজ আজকে এখানে বসে। আমরা একটু তাদের কাছ থেকে একটু জানতে চাই ছোট করে যে আপনারা কি দাবি নিয়ে অবস্থান কর্মসূচি করছেন। আপনারা জানেন যে ভোলার যেই 22 লক্ষ মানুষ, তাদেরকে আমরা কথা দিয়েছিলাম যে ভোলার গণমানুষের যে 5 দফা দাবি, এই দাবি আদায় না করে আমরা বাসায় ফিরব না। তারই ফলশ্রুতিতে আমরা জ্বালানি উপদেষ্টার ডাকে সাড়া দিয়ে আমরা ঢাকাতে গিয়েছিলাম। তো তাকে আমরা দাবি দাবা জানানোর পরে সে আমাদের দাবিগুলো, আমাদের যে কাঙ্ক্ষিত দাবি যে ঘরে ঘরে গ্যাস এবং মেডিকেল কলেজ, এই দাবিগুলোর সাথে সে একত্রতা পোষণ করে নাই। সেই জন্য সেখান থেকে আমরা ডিসিশন নিয়েছি আমরা অবস্থান কর্মসূচি করব, কারণ আমরা ভোলার মানুষকে কথা দিয়েছি দাবি আদায় না করে বাসায় ফিরবো না। সেখান থেকে আমাদের এখানে অবস্থান। ইনশাল্লাহ ভোলার মানুষের দাবি আদায় না করে আমরা বাসায় ফিরবো না। এখানকার যারা অবস্থান কর্মসূচি পালন করছেন তারা বলছিলেন। তো এই বিষয়টি নিয়ে কিন্তু ইতিমধ্যে জ্বালানি উপদেষ্টার সাথে ছাত্র সমাজ বা ভোলার মানুষের একটা প্রতিনিধির সাথে মিটিং হয়েছেন। তারা বলছেন যে এই মুহূর্তে আসলে ভোলায় তারা কোনো ধরনের গ্যাস সংযোগ দিতে পারবে না বলে তারা জানিয়েছেন এবং পাশাপাশি অন্যদিকে ভোলা বরিশাল সেতু নিয়েও কিন্তু সেরকম কোনো আসনরূপ কোনো ফলাফল পায়নি দেখি তাদের এই অবস্থান। তো আমরা মনে করি যে ভোলার উন্নয়নের স্বার্থে এই দাবিগুলো এখন বর্তমান সময় যৌক্তিক, সেগুলো মেনে নিয়ে আগামী দিনে ভোলার যে সম্ভাবনা সেটিকে কাজে লাগাবেন এবং ভোলার অর্থনীতি জাতীয় ক্ষেত্রে একটি বড় ভূমিকা রাখবে বলে মনে করছি। দাসনুমা, এই ছিল ভোলা থেকে। একদমই তাই, আমরাও সেটাই চাই। অনেক অনেক ধন্যবাদ তপু আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। আদিল হোসেন তপু ছিলেন আমাদের সঙ্গে। ভোলাবাসীদের দাবি দেওয়া কার্যক্রম শুনছিলাম আমরা। যেহেতু প্রসঙ্গ মে দিবস, তাই মে দিবস সম্পর্কিত শ্রমিক দিন মজুর নিয়ে আমাদের কথা, আমাদের কবিতা। মেঘ দিল ছায়া বন সঙ্গমে পুরিল বধুর আশা, মনে যাই থাক মুখে সে বলিল মর্গে বর্গা চাষা। শব্দটি তার বক্ষে বিঁধিল ঠিক বর্ষার মতো। এই জমিটুকু আমার হইলে কার কি বা ক্ষতি হতো। কাতর কণ্ঠে বধূটি শুধালো, আচ্ছা ফুলির বাপ, আমাগো একটু জমিন হবে না? জমিন চাওয়া কি পাপ? খোদার জমিন ধনির দখলে গেছে আইনের জোরে, আমাগো জমিন আইব যেদিন আইনের চাকা ঘোরে। অসহায় বধূ জানে না নিয়ম কানুন কাহারে বলে, স্বামীর কথায় আঁখে দুটি তার সূর্যের মতো জ্বলে। বলদে ঘোড়ায় গাড়ির চাক্কা নারীর চাক্কা স্বামী, আইনের চাক্কা আমারে দেখাও সে চাক্কা ঘোরামো আমি। কৃষক তখন রুদ্রবধূর জড়ায় চরণ দুটি, পাতো নয় যেন অন্ধের হাতে লঙড় খানারে রুটি। যতটা আঘাত সয়ে মৃত্তিকা উর্বার হয় ঘায়ে, ততটা আঘাত সইল না তার বধূর কোমল পায়ে। পা দুটি সরায়ে বধূটি কহিল, করো কি করো কি সারো, আরে মানুষে দেখিলে জমিন তো দেবী না, দুর্নাম দেবী আরো। যাবার আগে জানাই শুভ সকাল আরো একবার।